ওয়েলকাম এভরিওয়ান। দেখ, মাধ্যমিক পরীক্ষা আর মাত্র হয়তো 15 দিনের অপেক্ষা। তো সেই 15 দিন আগে লাস্ট শেষ সময়ের প্রস্তুতি যাকে বলে, সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। কিছু চ্যাপ্টারে স্পেসিফিক ইম্পর্টেন্ট জিনিস বা কোনগুলো পরীক্ষার আগে পড়ে যাবে সেই জিনিসটা আমি আলোচনা করার চেষ্টা করবো। দেখ, সাজেশন। ওকে, তো এখন আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে রাসায়নিক গণনা। প্রত্যেকে জানি রাসায়নিক গণনার 4-2 মানে 4 থেকে 2 এর একটা কোশ্চেন থাকে এবং যেখানে 3 মার্কসের একটা অঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, প্রত্যেক বছর একদম বাধা কোশ্চেন যে 4-2 এর 3 মার্কসের একটা অঙ্ক আসবে। ঠিক আছে, তো এই 3 মার্কসের কোশ্চেনটা করার জন্য আমাকে না কিছু রাসায়নিক বিক্রিয়া মনে রাখতে হয় বা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমাকে জানতে হয়। সেই রাসায়নিক বিক্রিয়া স্পেসিফিক কিছু রাসায়নিক বিক্রিয়া আমি লিখে দেবো এবং সেই রাসায়নিক বিক্রিয়াগুলো একবার দেখে রাখবে। ঠিক আছে, তাহলে সুবিধা হয়। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেগুলো তোদের মনে রাখতে হবে মোটামুটি। প্রত্যেকে হয়তো যেখানে পড়িস বা যাই পড়িস প্রত্যেকে হয়তো কিছু না কিছু রাসায়নিক বিক্রিয়া নিশ্চয়ই লিখে রেখেছিস। তার সঙ্গে আমরা দেখে নিই যে এই বিক্রিয়াগুলো আছে কিনা, কারণ এগুলো সবই ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো তুলেছি। অ্যান্ড যেগুলো না ওই টেস্ট পেপার যেটা দিয়েছে পর্ষদের টেস্ট পেপার থেকে যেগুলো আছে সেগুলো আমি তুলেছি। তো এগুলো বেশ ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখবি যে খাতার মধ্যে আছে কিনা তোদের, যেখানে তোরা করেছিস বিক্রিয়াগুলো। আর বিক্রিয়া তো কিছু মনে রাখতেই হবে, পরীক্ষার সময় শুধু বলে দেবে যে এইটা উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে তোকে বিক্রিয়াটা ব্যালেন্স রিয়াকশন যেটা প্রপার ব্যালেন্স রিয়াকশন সেটা কিন্তু মনে রাখতে হবে। যেরকম ধর প্রথমে H2 প্রস্তুতি মানে হাইড্রোজেন প্রস্তুতির একটা ক্লাসিক্যাল বিক্রিয়া ছোট থেকে করে আসছে। তো যেটা এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া যেখানে SO4 + H2 উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর ফেরাসের সাথে জল দিয়ে লোহিত। নেক্সট হচ্ছে লোহার সাথে স্টিমের বিক্রিয়া। স্টিমের বিক্রিয়া কি উৎপন্ন হয় F3O4 আর তার সঙ্গে উৎপন্ন হয় হাইড্রোজেন। ঠিক আছে, এই বিক্রিয়াটা 2024-এ এসেছিল। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি এগুলো সব বইয়ের মধ্যে আছে, তো সিলেবাসে অলরেডি আছে। এই বিক্রিয়াগুলো পড়তে হয়, তো এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ এগুলো তো অলরেডি জানিস, তো সেখান থেকে কোশ্চেন করতেই পারে। তো FeS + H2SO4 সেখান থেকে FeSO H2S সক্রিয় যেগুলো ধর দশমিক সাধারণ তাপমাত্রায় জল বিক্রিয়া করবে, সোডিয়াম হতে পারে, গ্যাসের মধ্যে অ্যালুমিনিয়াম হতে পারে, এদের বিক্রিয়া Al2O3 এবং H2 উৎপন্ন করবে। চূর্ণ জলের বিক্রিয়া CO ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে আমরা অক্সিজেন উৎপন্ন হয়। চুনাপাথর CaCO3 চুনাপাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনের সঙ্গে HCl। আচ্ছা, এইখানে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর একই জিনিস, তাকে উত্তপ্ত করলে কি হয় CO আর ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া হবে কি CaCl2 আর CO2 আর H2O। এখানে CaCO3 এর জায়গায় NaCO3 ও দিতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে NH3 প্রস্তুতি। NH3 প্রস্তুতি নিশ্চয়ই পড়েছিস, প্রত্যেকের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই না? ওই অজৈব রসায়ন যে পার্টটা আছে সেখানে NH3 প্রস্তুতি কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ফেরিক অক্সাইডের সাথে যদি বিক্রিয়া হতে হয় তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা 2019-এ এসেছিল। তো ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া হলে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ফেরাস উৎপন্ন হয় Al2O3 আর হচ্ছে ফেরাস। নেক্সট হচ্ছে NaOH হাইড্রোজেন বিক্রিয়া Na2SO4 আর H2 উৎপন্ন হয়। আর চুন জল CO2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে CO3। আচ্ছা, কলেজের সঙ্গে COH টা হলো পরাচুন CO চুনাপাথর CO। প্রায় অনেক সময় না কলেজুন পরাচুন আর চুনাপাথর, হ্যাঁ, এই জিনিস তিনটা বলে দেবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস ভরের সম্পর্ক সূত্র। এখান থেকে দেখছি অনেকবার কোশ্চেন এসেছে, 2020, 2022, 18, 23 অনেকবার কোশ্চেন এসেছে। ভরের সম্পর্ক সূত্র কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে বা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না, বিক্রিয়কের মোট ভর সমান হচ্ছে বিক্রিয়াজাত এর মোট। এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসটার উপর অনেক অঙ্ক কিভাবে অঙ্ক বানাবো সেটা আমি দেখাচ্ছি। আর M = 2D। এমটা হচ্ছে কোনো একটা পদার্থের আণবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই হচ্ছে বিষয় যে এই বিক্রিয়াগুলো মনে রাখতে হয়। অ্যান্ড আণবিক ভর বা পারমাণবিক ভর যেগুলো হয় সেগুলো বেসিক্যালি বলেই দেয়, তো সেইগুলো নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই। আমাকে জেনারেল বিক্রিয়াটা মোটামুটি মনে রাখতে হয়, তাদের খুব সুবিধা হয় পরীক্ষা। ঠিক আছে, এবার কী ধরনের কোশ্চেন এসছে না আসছে সেইটা আমরা দেখি, তাহলেই বুঝতে পারবি। প্রত্যেকে অঙ্ক কম বেশি কিছু করেছিস, তো আমরা যেহেতু পরীক্ষাটা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তো কিছু অঙ্ক আমরা কী করবো, প্র্যাকটিস করে নেবো একবার, তাতে করে কী হবে আমাদের মানে এক্সামের জন্য আমাদের প্রিপারেশনটা একটু বুস্ট আপ হবে। আর কি করবো, আমি যেহেতু এই টেস্ট পেপারটা আশা করছি প্রত্যেকের কাছে আছে, তো প্রত্যেকের টেস্ট পেপারে জাস্ট পেজ নাম্বারগুলো এবং অঙ্কগুলো লিখে দেবো, যে অঙ্কগুলো আমি তুলেছি টেস্ট পেপার থেকে। তো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কী হবে, টোটাল মানে চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক আইডিয়া এই অঙ্কগুলো করালেই পেয়ে যাবে। তো মানে বেসিক আইডিয়া না, এখন আর বেসিক আইডিয়া নিয়ে কিছু হবে না, চ্যাপ্টারটা সম্পর্কে মানে চ্যাপ্টারের কোন অঙ্কগুলো আমি করেছিলাম বা কোন অঙ্কগুলো আমি করলে একটু ভালো বুঝতে পারছি, সেই বোঝা অঙ্কগুলো করিয়ে দিচ্ছি আমি। তো 243 পেজে 4-2 অরের অঙ্কটা কি বলেছে যে 126 গ্রাম MgCO3 সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়া ঘটানো হলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে।
তাহলে সেই বিক্রিয়াটা যেটা আমি অলরেডি লিখে দিয়েছি, আমি পরে এডিটের সময় এগুলো অ্যাড করে দেবো, সব বিক্রিয়াগুলো কোথায় ওই যে টোটাল বোর্ডের যে বিক্রিয়াগুলো লেখা ছিল ওই ছবিটা আমরা অ্যাড করে দেবো। প্রত্যেকের কাজ করে খাতায় লিখে নেবে এটা, হ্যাঁ, পজ করে প্রত্যেক বিক্রিয়াগুলো একবার নিজের খাতায় ভালো করে লিখে নেবে এবং ওই বিক্রিয়াগুলো একবার দেখে যাবে পরীক্ষার আগে, এতে করে কী হবে নিজের সুবিধা হবে। তাই বেশি সময় নষ্ট করতে আমি বলবো না, কারণ এতগুলো সাবজেক্ট আছে, এতগুলো এজ আমি চেষ্টা করবো ভিডিওটা ক্লিপস করার অ্যান্ড বেশ ঠিক আছে দেখা যায়। তো কি বলেছে যে 126 গ্রাম MgCO3 সঙ্গে অতিরিক্ত দ্রব্য HCl এর বিক্রিয়া ঘটানো, মানে বিক্রিয়াটা কোনটা করতে যাচ্ছে MgCO3 তার সঙ্গে বলতে যাচ্ছে HCl এর বিক্রিয়া। তো MgCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটায় আমরা জানি কি উৎপন্ন হয়, সেটা হচ্ছে MgCl2 CO2 H2O। এটা উৎপন্নকে ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 দিয়ে দিয়ে এখানে বাকি সব ঠিক আছে, তাই না, বাকি সব ঠিক আছে। বেশ, এবার দেখা যাক কি বলতে চাইছি। আচ্ছা, অনুসন্ধান দেখতে হয় না কোন পদার্থ দুটোকে নিয়ে আমাকে মেন কাজটা করতে হবে, একটা বিক্রিয়কের মধ্যে হবে, একটা বিক্রিয়াজাতের মধ্যে হবে। অনুসন্ধানে বিক্রিয়াজাতের মধ্যে দেয়, বিক্রিয়কের মধ্যেও দেয় না, সেটা দেখে তুমি কোন পদার্থ দুটো নিয়ে আমার কারণ। এখানে কি বলেছে কত গ্রাম CO2 উৎপন্ন হবে আর 126 গ্রাম MgCO3, মানে আমার মোটামুটি এইটাকে আর এই CO2 মানে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 আর CO2 এই দুটো নিয়ে কাজ করলেই আমার হয়ে যাবে, বাদ বাকিদের আমাকে দিকে তাকানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এদের আণবিক ভরগুলো প্রথমেই বের করে নেবো। ঠিক আছে, এদের আণবিক যে ভরগুলো আছে সেগুলো বের করে নেবো। Mg এর আণবিক ভর, Mg এর পারমাণবিক ভর বলে দিয়েছি, বলে দেয়নি। তাহলে আণবিক ভর বের করার জন্য Mg এর প্রথমে আমাকে পারমাণবিক ভরটা জানতে হবে। Mg এর পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে Mg যদি 24 হয় তাহলে এর আণবিক ভর হবে 24, কার্বনের জানিস 12 আর O এর জানিস 16, তাহলে 16 × 3, তাহলে মোট হয়ে গেল 16 × 3 = 48, আর এদিকে 24 আর 12 কত হয় 36। ম্যাগনেসিয়ামের 24, কার্বনের 12, O এর 16 × 3 = 48, তাহলে 48 × 60, 60 আর 74 কত হয় 60, 48 আর 12 60 আর 24 84, তাহলে 84 গ্রাম, তাহলে 84 গ্রাম MgCO3। CO2 এর আণবিক ভর সবাই জানে 44 হয়, তাহলে C এর 12 আর অক্সিজেনের 16 × 2 মানে 32, 12 মানে 44 গ্রাম। তাহলে দুজনের আণবিক ভর আমি বের করে নেব। ঠিক আছে, আণবিক ভর বের করার পর আমার কি বলেছে 126 গ্রাম MgCO3 যদি আমি ইউজ করি তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এরপর তো জানিস কি লিখতে হয়, কি নিয়ম করতে হয় যে 84 গ্রাম MgCO3 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 1 গ্রামের জন্য কত, এটা হচ্ছে 126 গ্রাম হলে এটা কত, এটা জানতে চাইছি 126 গ্রাম হলে। তাহলে 126 গ্রাম MgCO3 থেকে তাহলে 44/84 মাল্টিপ্লাই 126 CO2 পাওয়া যায়। তাহলে এটা কত হবে, কত গ্রাম CO2, এটা একটা কোশ্চেনটা এ কোশ্চেনটা আমরা করার চেষ্টা করছি। তাহলে 44 4 দিয়ে ভাগ করা যায়, দেখা যায় 4 কে 4 × 44, 4 2 8, 21 আর 126, 21 6 126, 11 6 66, তাহলে কত গ্রাম পাবো 66 গ্রাম CO2 পাবো। ওকে, নেক্সট কোশ্চেন বি পার্টে কি কোশ্চেন বলছে, বি পার্টের কোশ্চেন বলছে যে কত মোল CO2 পাওয়া যায়। তাহলে CO2 এর মোল পরিমাণ, CO2 এর মোল পরিমাণ এটা কি হবে, CO2 এর মোল পরিমাণ কি হচ্ছে যে ভর আমি পেলাম 66 বাই আমি ভর দিয়ে ভাগ করতে হয়, তাহলে প্রদত্ত যে পরিমাণ বাই হচ্ছে আমার আণবিক ভর, কত পরিমাণটা কত 66 আর এটা কত 44, তাহলে 11 6 66, 11 4 44, 4 1 4 5 6 1.5 মোল। ঠিক আছে, আর কি চেয়েছে STP তে আয়তন, তাই তাহলে STP তে আমি জানি যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার, 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার, এখানে আছে কত মোল 1.5 মোল। তাহলে আমি লিখব যে STP তে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থ, এখানে যে কোনো নয়, এখানে CO2 বলে কিন্তু CO2 লিখে দেন, CO2 এর আয়তন 22.4 লিটার, তাহলে 1.5 মোলের কত, তাহলে 1.5 মোল CO2 এর আয়তন, ঐকিক নিয়ম সিম্পল 22.4 × 1.5, এটা কত হয় তাহলে 22 তো হবে, তার সঙ্গে আবার 11.2 যোগ হবে, তাহলে 22 আর 11 33, তাহলে 33.6 লিটার। ABC এটা পার্টে এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা 246 পেজের, 246 পেজ নাম্বার 246 247, দেখি একটু পেজ নাম্বার 247 এর
247 4 2 এর পাওয়ার পেজ 247 এর 4 2 এর পরের যে কোশ্চেন সেটা ঠিক আছে। সালফিউরিক অর কি বলছে যে লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে 50 গ্রাম বিশুদ্ধ কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে, সেটা 50 গ্রাম বিশুদ্ধযুক্ত কত জিঙ্ক প্রয়োজন হবে সেটা বলতে দিয়েছে। আচ্ছা, সবার আগে আমাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়ায় আমরা জানি কি উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়, Zn প্লাস H2SO4। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো ZnSO4 প্লাস H2। ওকে, এবার দেখ দুটো জিনিস নিয়ে কারবার, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে হাইড্রোজেন। এই দুটো জিনিসটা আমাকে কাজ কারবার করতে হবে। হাইড্রোজেন সালফেট গ্যাস, সালফিউরিক যে অ্যাসিড গ্যাস বলছি, সালফিউরিক অ্যাসিড আর জিঙ্ক সালফেট, এই দুটো নিয়ে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে এটা, জিঙ্ক আর হাইড্রোজেন গ্যাস নিয়ে হচ্ছে আমার কাজ। তো আমাকে যেটা বলেছে যে জিঙ্কের পারমাণবিক ভর কিছু বলে দিয়েছে, জিঙ্কের 65.5 বলেছে। তো লিখে নেই এখানে 65.5 গ্রাম, 65.5 গ্রাম। আর হাইড্রোজেনের জানিস বেচারা বলেও দেবে না, এর একই, এর কিছু করার নেই। সব থেকে হালকাতম পদার্থ যদি থাকতে হয় সেটা হচ্ছে হাইড্রোজেন, তাই না? তো 65.5 আর এটা হচ্ছে 2 গ্রাম, ঠিক? তো 65.5 আর 2 গ্রাম। এবার যেটা বলতে চেয়েছে যে কত গ্রাম উৎপন্ন করবে, 5 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে গেলে কত গ্রাম জিঙ্ক দরকার হবে। তাই এটা 5 গ্রাম হলে কত গ্রাম জিঙ্ক দরকার হবে, এটা কোশ্চেন। তাহলে সেই একই ঐকিক নিয়ম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন পেতে 65.5 গ্রাম Zn এর প্রয়োজন। আচ্ছা, বিশুদ্ধতা অবিশুদ্ধতার পরে যাচ্ছে, ওখানটা ওই পার্টটা আমরা পরে করছি। আগে আমাদের 5 গ্রাম, আমি যদি এখানে কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক যদি 65.5 গ্রাম থাকে তবেই আমি কিন্তু 2 গ্রাম হাইড্রোজেনটা পাবো, ঠিক আছে? আর 5 গ্রাম পেতে হলে আমাকে কত দরকার সেটা আমাকে দেখতে হবে। তাহলে 65.5 গ্রাম জিঙ্কের প্রয়োজন। তাহলে একের জন্য কত আর 5 এর জন্য কত, একের জন্য বাচ্চা ছেলের মতো বারবার লেখার দরকার নেই, সেই জন্য 65.5/2 × 5। একের জন্য এটা 2 হবে, 5 এর জন্য × 5 হয়। তো কি নিয়ম, এবার ওটা লেখার দরকার নেই একের জন্য। তাহলে 65.5/2 65.5/2 × 5, তার মানে এর ভ্যালুটা হবে 2 দিয়ে যদি আমি লেখার চেষ্টা করি তাহলে ভ্যালুটা হবে 163.75 163.75 গ্রাম, এইটা হবে ভ্যালু। তাহলে আমার 5 গ্রাম হাইড্রোজেন পেতে আমার কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক দরকার, সেটা হচ্ছে 163.75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আমার কিন্তু দরকার। এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমার জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ নয়, ঠিক আছে? প্রদত্ত জিঙ্কের নমুনাটা 50% বিশুদ্ধ, এটা বলেই দিয়েছে। তাহলে আমার এখানে বলা আছে কি, প্রদত্ত Zn এর নমুনাটি 50% বিশুদ্ধ। তার মানে যতটা জিঙ্ক আমি যদি 100 গ্রাম জিঙ্ক কাউকে দিই, তো তার মধ্যে সে ইউজ করতে পারবে আলটিমেটলি 50 গ্রামটা ইউজ করতে পারবে, তার বেশি ইউজ করতে পারবে না। এবার আমাকে যে জিঙ্কটা ওরা দেবে সেই জিঙ্কটার জন্য আমি 163.75 গ্রাম ইউজ করতে পারবো, বুঝতে পেরেছিস? তাহলে যে জিঙ্কটা আমার দরকার তার ভর ধরে ডাব্লু, ধরা যাক ডাব্লু গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। ভালো করে বলছি, এই জিঙ্কটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক আমার প্রয়োজন 163.75, বুঝতে পেরেছিস? 163.75 বিশুদ্ধ জিঙ্ক আমার প্রয়োজন। এবার আমাকে জালি জিঙ্ক বলে না, জালি, এটা হচ্ছে জালি জিঙ্ক। তো জালি জিঙ্ক যেটা দিয়েছে সেটা ডাব্লু গ্রাম দিয়েছে, ঠিক আছে? তো এই জিঙ্কের নমুনাটা আবার 50% জন্য, এখান থেকে আমি 50% বিশুদ্ধ নমুনা পাবো। তাহলে আমি এরপর করবো কি, পার্সেন্টেজের অঙ্ক করিস না, ওই অঙ্কে 9 এর মধ্যে ছিল না পার্সেন্টেজের অঙ্ক, ওই পার্সেন্টেজের অঙ্ক করতে হবে। তাহলে ডাব্লু গ্রাম আমি যদি অবিশুদ্ধ জিঙ্ক পাই, এর 50 গ্রামটা বিশুদ্ধ পাবো। তাহলে এর 50 গ্রাম মানে কত, এর 50%, সরি এর 50% পাবো। 50% মানে কত, ডাব্লু 50%। এবার এইটা এখান থেকে অবিশুদ্ধ জিঙ্ক থেকে যে জিঙ্কটা পাবো সেটা আমাকে কত হতে হবে, সেটা হবে 163.75, 163.75। তাহলে এই ডাব্লু অ্যান্সারটা এখান থেকে আসবে। তাহলে ডাব্লুটা কত, তাহলে ডাব্লু ইকুয়ালস হয়ে যাবে, এটা জানিস 50/2 100, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 163.75 অলরেডি গুণ আমার করা আছে, 327.5, 327.5, তাই না? 327.5
দেখি একবার 2 + 10 ঠিক আছে, তো 27.5 গ্রাম। তাহলে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক দরকার? সেটা হচ্ছে আমার 327.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক আমার দরকার হয়েছে। চল নেক্সট অঙ্কে চলে যায়। আচ্ছা পেজ 251 4-2 কোশ্চেনটা দেখ, অনেকটা না 4-2টা বলছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় সেই পরিমাণ CO2 উৎপন্ন করতে কত গ্রাম CO3, আচ্ছা এটা CaCO3 হবে, CaCO3 এর সঙ্গে HCl বিক্রিয়া ঘটাতে হবে। বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছে, এখানে দুটো রাসায়নিক বিক্রিয়া নিয়ে খেলা করতে চাইছে, ঠিক আছে। খেলা হবে আমাদের কটা বিক্রিয়া নিয়ে, এখানে দুটো বিক্রিয়া। এতক্ষণ আমাদের একটা বিক্রিয়া নিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু দুটো বিক্রিয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে একটা কি কার্বনকে অক্সিজেনের সাপেক্ষে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়েছে। পরে এই কার্বন ডাই অক্সাইডটাকে আমি যদি অন্যভাবে উৎপন্ন করি তখন কি হবে না হবে সেটা বলতে চাই। তাই ফার্স্ট পার্টটা করা যায়। ফার্স্ট পার্টটা বলেছে কি যে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, তাহলে 24 গ্রাম পোড়ালে কত CO2 উৎপন্ন হবে, 24 গ্রাম কার্বন পোড়ালে কত CO2 উৎপন্ন হবে সেটা, মানে এই দুটো, এই কার্বন আর কার্বন ডাই অক্সাইড নিয়েই আমার কার্বন। তো কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 12 আর এর হচ্ছে 44, এটা লিখলাম আমরা 44। তাহলে 12 গ্রাম C থেকে, মানে 12 গ্রাম কার্বন থেকে আমি 44 গ্রাম CO2 পাবো। তাহলে 24 গ্রাম কার্বনকে পোড়াতে বলেছে, তাহলে 24 গ্রাম আমি যদি কার্বনকে পোড়াই তাহলে আমি কত গ্রাম CO2 পাবো সেটা আমাকে জানতে চেয়েছে। 44 গ্রাম CO2 থেকে কত CO2 পাবো, 24 গ্রাম C থেকে কত CO2 পাবো সেটা আমাকে জানতে হবে। সেটাকে এখানে 12 গ্রাম কার্বন পোড়ালে 44 গ্রাম CO2 পাওয়া যায়। মুখোমুখি হয় এটা 88 হয়, তাও লিখে দে। 24 গ্রাম কার্বন পোড়ালে 44/12 × 24 গ্রাম CO2 পাওয়া যায়। 12 × 2 = 24, 24 × 2 = 44, 2 88 গ্রাম। তাহলে 88 গ্রাম CO2 পাওয়া যায়। এইবার কায়দা করে কি হবে, কি কায়দা কি করতে বলেছে, এই 88 গ্রাম CO2টা এই কার্বনটাকে পুড়িয়ে পাবো না, তাহলে পোড়ানোর দরকার কি ছিল, এটাই তাই না। তো এই 88 গ্রাম CO2টাকে কোথায় থেকে যেতে হবে, এবার CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া 88 গ্রাম CO2 উৎপন্ন করতে হবে, ঠিক আছে। CaCO3 প্লাস 2HCl, এই বিক্রিয়াটা আমি বারবার বলেছি করতে। CaCl2 প্লাস CO2 প্লাস H2O, ঠিক আছে। এই বিক্রিয়াটা খুব ভালো বিক্রিয়া, ঠিক আছে, দারুণ সুন্দর একটা বিক্রিয়া, ঠিক আছে। তো এখানে আমাকে বলেছে কি যে এই 88 গ্রাম CO2 পেতে হলে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় সেই CO2, কোন পরিমাণ CO2 উৎপন্ন হয় এইটা, এই CO2 পেতে গেলে কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া করতে হবে। HCl এর বিক্রিয়া করতে হবে, HClটাকে আবার ভেবে বসে যে ইম্পর্টেন্ট পার্সন, HCl কেউ নয়, কত গ্রাম CaCO3 মানে একে আর এই CO2 একে নিয়ে কাটবা। তাহলে CaCO3 প্রথমে আণবিক ভর বের করে নিতে হবে। আণবিক ভর বের করে 44, 12, 48, বেসিক্যালি হবে 100, এটা 100 হয়, 100 গ্রাম। 100 গ্রাম থেকে আমি পাবো কত গ্রাম CO2, সেটা হচ্ছে 44 গ্রাম CO2 আমি পাবো, ঠিক আছে। তাহলে আমাকে বলতে চাই এখানে যে 88 গ্রাম পেতে হলে আমাকে কত CaCO3 লাগবে, মানে এখানে 88 গ্রাম হতে গেলে কত লাগবে, মুখ দেখেই বোঝা যাচ্ছে 200 হবে। এটা ডবল হয়ে গেছে, এটাও ডবল হয়ে যাবে, বলার টেক্সট তাও এক লাইন সুন্দর করে লিখে নেওয়া ভালো। পরীক্ষা যখন করবে একটু লিখে করার চেষ্টা করবি, তাহলে ভালো হয়। 44 গ্রাম CO2 পেতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে আমার 1 গ্রাম 200 পেজ 261 4/2, ঠিক আছে। 261 4/2 এর অঙ্ক যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, ভালো কোশ্চেন। দেখবি প্রত্যেক বছর 2018, 20, 22 করে প্রত্যেকটা বছর কিন্তু ভরের সংরক্ষণ সূত্র থেকে একটা করে অঙ্ক কিন্তু দিয়েছে। এবার দেবে বলছি না, বাট ভরের সংরক্ষণ সূত্র থেকে অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। দেখ 261 পেজ নাম্বার খুলবি, বলে 4 থেকে 2 নম্বরে দেখবি যে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া CaCl2 CO2 H2 উৎপন্ন হয়। ও বাবা, কি উৎপন্ন হয় সেটাও বলে দিয়েছে, এর থেকে আর কি দেবে তোদেরকে, ঠিক আছে। এই রে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটানো হয়েছে, সেখান থেকে উৎপন্ন হয়েছে CaCl2 প্লাস CO2 প্লাস H2O হয়েছে। এখানে একটা 2 লাগবে ব্যালেন্স করার জন্য। এবং আমাকে যখন ইকুয়েশন লিখতে হবে একটা কথা মাথায় রাখি, যখন ইকুয়েশন লিখতে হবে তখন কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। ব্যালেন্সড ইকুয়েশন না লিখলে এই ভরের যে সংরক্ষণের ব্যাপারটা সেই জিনিসটা পাবি না, তখন কি হবে, উল্টো পাল্টা অ্যান্সার চলে আসবে। যখন এখানে আমি 2টা লিখতাম না, তাহলে আমার কিন্তু 23 গ্রাম থেকে যেত আমার, সেক্ষেত্রে অ্যান্সারটা আমার কিন্তু 80 জায়গায় অন্য কিছু অ্যান্সার চলে আসতো। সুতরাং ব্যালেন্সড ইকুয়েশন কিন্তু অলওয়েজ রাখতে হবে, এটা মাথায় রাখিস। বেশ, এবার কি বলেছে যে
অঙ্কটা ভালো করে পড় যে কি বলেছে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCO2, 22 গ্রাম CO2, 9 গ্রাম H2O প্রত্যেকের ভর দিয়ে দিয়েছে। আর প্রত্যেকই চাইছে, বলতে কি চাইছে, মানে প্রত্যেকের এর ভর প্রত্যেকের ভর দিয়ে দিয়েছে। কিন্তু দেখ কোশ্চেনটা ভালো করে পড় যে উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে। তাহলে আমাকে HCl এর প্রয়োজনটা চেয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে ভর বলে দিয়েছে। তাহলে কায়দা করে আমি না মানে যে কোনো দুটোকে নিয়ে এত যে কারবার করছিলাম যে এত CaCO3 থেকে ধরনের বলে যে 22 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে আমি শুধু দুটো জিনিসকে নিচ্ছিলাম, CaCO3 আর CO2 কে। এখানে আর ওই সমস্ত কায়দা করানোর দরকার নেই, প্রত্যেকের ভর আলাদা আলাদা করে বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে, যেমন ধর এখানে লিখে নিই যে CaCO3 টা আমি ইউজ করেছি তার যে ভর 50 গ্রাম CaCO3 ইউজ করেছি, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ করেছি, ঠিক আছে। বলেছি কি 55.5 গ্রাম CaCO2 ইউজ করেছি, 55.5 গ্রাম CaCO2। যখন এরকম সব বলে দেবে, যখন প্রত্যেকের ভর বলে দেবে, তখন যে আমি ভরের সংরক্ষণ সূত্র দিয়ে দিতে চেয়েছে। আর না দিলে যদি আমাকে এরকম করে এর আণবিক ভর বের করে করতে হতো, তাহলে যে কোনো দুটোর মধ্যে বলে দিত, তখন আমাকে সব ঐকিক নিয়ম করে যেভাবে করছিলাম, এই যে কারণগুলো করছিলাম, দুজনের মধ্যে খেলা হচ্ছিল। এখানে খেলার দুজনের মধ্যে সবার আমি তো এটা CaCO3 50 গ্রাম, এটা 55.5 গ্রাম, আর CaCO2 22 গ্রাম CO2, এটাকে 22 গ্রাম লিখে দাও। প্রত্যেকের সাথে তার ভরকে অ্যাটাচ করে দাও, 9 গ্রাম H2O লিখে দাও। এই সিলের কত ভর এটা জানতে চাইছে। তাহলে সিম্পলি ভরের সংরক্ষণ সূত্র দিয়েই আমরা করে দেবো। তাহলে তো লিখবো ভরের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি, এখানে লিখে দেব ভরের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি। আচ্ছা, আমার বিক্রিয়ক পদার্থের ভর, বিক্রিয়ক পদার্থের ভর সমান হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের ভর। ওকে, তো বিক্রিয়ক পদার্থের আচ্ছা HCl এর ধরুন মনে করি HCl এর ভর হচ্ছে W, মনে করি HCl এর ভর হচ্ছে W গ্রাম। তাহলে বিক্রিয়ক পদার্থের ভর কি কি আছে আমার 50 প্লাস W। বিক্রিয়াজাতের মধ্যে কে কে আছে CaCl2, CO2 আর হচ্ছে H2। এখানে 55.5 প্লাস 22 প্লাস 9, ঠিক আছে। তাহলে W সমান কি হবে, তাহলে W ইকুয়ালস টু হয়ে যাবে এই তিনটে যোগ করলে 0.5 মাইনাস 50, তাহলে হয়ে যাবে 50 36.5 গ্রাম, তাই না। তাহলে উৎপন্ন HCl এর ওজন হচ্ছে কত, HCl এর ভর হচ্ছে কত 36.5 গ্রাম, আরো বেশি 36.5 গ্রাম, ঠিক আছে। তাহলে নেক্সট কি চেয়েছে, আর কি চেয়েছে যে HCl এর মোল পরিমাণ কত চেয়েছে, কি চেয়েছিল 261.4 এক্সকেন, 261.4 বলেছে যে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। আচ্ছা, তাহলে HCl এর আণবিক ভর, তাহলে HCl এর আণবিক ভর কত, তাহলে এখানে করি কি দুর্ভাগ্য, একটা আমাদের জন্য পুরো জায়গা হয়ে যাচ্ছে। তাহলে HCl এর আণবিক ভর, তাহলে HCl এর আণবিক ভর বের করতে হবে আমাকে। আণবিক ভর কত, HCl1 Cl 35.5, তাহলে 36.5 গ্রাম। তাহলে HCl এর মোল পরিমাণ, HCl এর মোল পরিমাণ কত আছে, তাড়াতাড়ি লিখছি বলে হাতে লেখা খারাপ হচ্ছে, এমনিও খারাপ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন সময় নেই আমাদের হাতে, ঠিক আছে। আমি যে আস্তে আস্তে লিখবো ঠিক করে, সময় নেই। তাহলে HCl W বাই আণবিক ভর M, আণবিক ভরকে M দিলে, তাহলে উৎপন্ন HCl এর মোল পরিমাণ, উৎপন্ন HCl এর মোল পরিমাণ, তাহলে উৎপন্ন পদার্থের ভর, উৎপন্ন HCl এর ভর বাই আণবিক ভর। যে কোনো পদার্থের যে ভরটা বলে দিয়েছে সেই ভরটা আণবিক ভরকে ভাগ করলে আমি তার মোল পরিমাণটা পাই। কারণ উৎপন্ন HCl এর ভর হচ্ছে কত 36.5, আণবিক ভর কত 36.5। আচ্ছা, দুটোই সমান, তাহলে এক মোল। এত ড্রামা করার দরকারই ছিল না, এক মোলই ছিল। যাই হোক, কি আর করা যাবে, এখানে অন্য দিতে পারতো না। এখানে 50, যেখানে 2 ছিল প্রত্যেকটা এর থেকে 100 ছিল, 100 দিয়ে ভাগ করে 50 করেছে। তাহলে এরও যেটা ছিল 36 2 73 হতো, এখানে যদি বের করতাম ডাইরেক্ট 73 হতো, সেটা 36.5 করে দিয়েছে। তাহলে 2 মোলের জায়গায় 1 মোল এখানে এই বিক্রিয়াতে ইউজ করতে, তাই না। অরিজিনালি 2 মোল ছিল। যাক যে কথা এখানে অঙ্কটা বুঝতে পেরেছিল পারিস না, ঠিক আছে, সেটা বল। আশা করছি বুঝতে পেরেছিস। বেশ, নেক্সট আরেকটা বিক্রিয়া আমরা নিয়ে নিই, শেষ করবো 302 পেজের, 302 পেজের পেজ নাম্বার 302।
চলো আমি গোটা বলটাই দিয়ে দিই। পেজ নাম্বার 302 পেজের কারবার আমরা এবার করব। ঠিক আছে, 302 পেজের যেটা বলতে চাইছে এইচটিপিতে 67.2 লিটার এনএইচ3 উৎপন্ন করতে অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিশনের সঙ্গে বিক্রিয়া করা হবে। আচ্ছা, মানে অ্যামোনিয়ার যে উৎপাদনের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা দেখতে হচ্ছে। অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়া কলিশন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া মানে অ্যামোনিয়া প্রস্তুতির যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা হচ্ছে 2NH4Cl তার সঙ্গে CaOH তার হোল 2, সেখান থেকে উৎপন্ন হবে CaCl2 NH3 আর H2O, CaCl2 NH3 আর হচ্ছে আমার H2O। এটা অ্যামোনিয়া উৎপাদনের একটা বিক্রিয়া, তাই না? ব্যালেন্স করার জন্য 6 দুটো N দুটো N 8টা 10টা Cl দুটো C একটা। ঠিক আছে, আশা করছি ঠিক আছে। কোশ্চেনটা বলেছে কি, কোশ্চেনটা বলেছে যে কোশ্চেন বলেছে 67.2 লিটার এনএইচ3 উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিশনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দেখ কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিশনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। তার মানে কলিশনটাকে আমরা ইম্পর্টেন্ট পার্সন মনে করিস না, এই কেউ নয়, এর কোনো কারবার নেই। আমাকে এই কলিশনটা সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে এইটুকুই বলেছে, কিন্তু কত গ্রাম যে আমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের, এটা মাথায় রাখিস। আর উৎপন্ন করতে হবে অ্যামোনিয়া। বেশ, তাহলে এখানে দেখ আমাকে বের করতে কি NH4Cl এর ভরটা বের করে নিতে হবে। তো বের করে নিই, যেরকম আছে 2 N এর হবে 14 আর N এর হবে 4, Cl হচ্ছে 35.5, তাহলে 18 8 আর 5 13 3 আর 4 আচ্ছা, এইখানে যে উৎপন্ন NH3 সেই উৎপন্ন NH3 রাসায়নিক বিক্রিয়া থেকে বলছে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া থেকে যে উৎপন্ন NH3 সেটা হচ্ছে 2 মোল NH3, 2 মোল NH3। এখন HTP তে আয়তন কত হয়ে যাবে? HTP তে আয়তন কত হবে? HTP তে যে আয়তন হবে সেটা হচ্ছে 2 × 22.4 লিটার। ওকে, তাহলে HTP তে আয়তন হবে 22.4 লিটার, তাহলে 2 × 53.5 গ্রাম, তাহলে এই 2 × 53.5 গ্রাম 2 × 106 107 গ্রাম হবে। 107 গ্রাম আমি লিখতে চাইছি না, তো 2 × 53.5 গ্রাম NH4Cl থেকে 2 × 22.4 লিটার, তাহলে 44.8, আমি পুরোটা কেটে দেবো বলে আমি লিখতে চাইছি না। 2 × 22.4 লিটার আমার NH3 পাওয়া যায়। এবার কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে কোশ্চেনটা কি বলেছে 67.2 লিটার NH3 পেতে গেলে 67.2 লিটার NH3 পেতে গেলে আমাকে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন? 67.2 লিটার, এটা হচ্ছে 67.2 লিটার, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, 3 দিয়ে কেটে যাবে। তাহলে কত গ্রাম আমার কাছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন এটা চেয়েছে। তাহলে এখানে লিখবি HTP তে 2 × 22.4 লিটার, 2 লিটার হয়ে যাচ্ছে। NH3 পেতে আমার 2 × 53.5 গ্রাম NH4Cl প্রয়োজন। ঠিক আছে, তাহলে 1 লিটার NH3 হবে, ওই ইউনিট করা দরকার নেই। 67.2 লিটার NH3 পেতে তাহলে কি হবে সেটা আমার কোশ্চেন। তাহলে 2 × 53.5 বাই 2 × 22.4 × 67.2, এটা 2 কেটে গেল। আমার কোন করে লেখা এটাকে বাড়ানো দরকার ছিল না, আমি 2টা করে 3 4 বার 3 6 7 3 6 3 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, তাহলে 3 5 15 এই 3 9 10 শূন্য হাত থেকে 3 5 15 রেখে 160.5 গ্রাম, 160.5 গ্রাম NH4Cl প্রয়োজন, 7.5 গ্রাম NH4Cl প্রয়োজন। অতএব 67.2 লিটার NH3 পেতে
160.5 গ্রাম NH4Cl প্রয়োজন। আচ্ছা, এরকম যে অঙ্কগুলো করলে সব অঙ্কই পেরে যাবে তা না, তবে এইটুকু শিওর যে এই অঙ্ক বা এই যে বিক্রিয়াগুলো আমি যেটা বলেছি এর বাইরে কোশ্চেন আসবে, এবং অঙ্ক কীরকম করতে হয় বা অঙ্কগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আমি দেখাবো। তো এর উপর বেস করে নিজেরাই তুমি পরীক্ষার অঙ্ক কিন্তু করতে পারবে, যদি বেসিক আইডিয়াটা অলরেডি করেছিস, সারা বছরটা কিছু না কিছু অঙ্ক করেই এসেছিস, এরপরে এই অঙ্কগুলো যেগুলো আমি করালাম, যেগুলো আমি বললাম সেগুলো একটু করে নিস, তাহলে হবে কি পরীক্ষার হলে না যাই অঙ্ক দেখ আশা করছি করতে পারবে, তাই না? ভরের সংরক্ষণ তো একবার দেখিস, M=2D অঙ্কটা করানো হলো না, এখন কিছু অঙ্ক তো অবভিয়াসলি বাদ যাবেই, কিছু বিক্রিয়াও হয়তো বাদ চলে যাবে, 2-1টা বিক্রিয়া অবশ্যই বাদ যাবে, কিন্তু আমি যেগুলো দিয়েছি বেশ ইম্পর্টেন্ট জিনিস, এবং এখান থেকে পড়ার চান্সটা 90%, 100% বলতে পারলে 90% পড়ার চান্স আছে, ঠিক আছে? এরকম